पिताजी, कृपया मुझे जाने दीजिए, बुरे काम नहीं कर सकता। कुछ नहीं, तुम्हें अच्छा लगा, बस किसी को बताना नहीं। কানাই দাস তার ২২ বছর বয়সী মেয়ে নীলার সাথে কিভাবে সম্পর্ক গড়ে তুলেছিল, কানাই দাস এমন কি করেছিল যার জন্য তার মেয়ে নীলা তার সাথে সম্পর্ক গড়তে বাধ্য হয়েছিল। সে এমনভাবে ঘনিষ্ঠতা বাড়াচ্ছিল যে নীলা খুবই বিরক্ত হয়ে যেত, কিন্তু তবুও নীলা কানাই দাসের প্রতিটি পদক্ষেপে পূর্ণ সঙ্গী দিচ্ছিল। এই ঘটনাটি হিন্দুস্থানের একটি শহরের, যেখানে কানাই দাস নামের এক ব্যক্তি তার স্ত্রী সীমার সাথে থাকত। কানাই দাস এবং তার স্ত্রীর মধ্যে প্রায়শই রোজ ঝগড়া হতো, কারণ তার স্ত্রী কানাই দাসকে কিছু কাজকর্ম করতে বলতো, কিন্তু কানাই দাস সপ্তাহে ২ বা ৩ বারই কাজে যেত এবং সেই টাকা জুয়ায় উড়িয়ে দিত। সে তার স্ত্রীর সাথে এত খারাপভাবে আচরণ করত যে তার স্ত্রীর অবস্থা খারাপ হয়ে যেত, তাই সে তাকে নিজের কাছে আসতেই দিত না। এভাবেই পরিস্থিতি বেশ কয়েক বছর ধরে চলতে থাকলো। যখনই সে তার স্ত্রীর কাছে নিজের ইচ্ছা প্রকাশ করত, তার স্ত্রী তাকে খুব গালমন্দ করত। তার স্ত্রী তার উপর সবসময় লেগে থাকত। একদিন তাদের মধ্যে ঝগড়া হলো। কানাই দাস তার স্ত্রীকে খুব মারধর করল। তার স্ত্রীর রাগে নিজের বাপের বাড়ি চলে গেল। এভাবেই যখন কানাই দাসের স্ত্রী বাপের বাড়ি চলে গেল, তখন বাড়িতে কানাই দাস একা রয়ে গেল। সে ঘর সংসারের কথা ভাবতে লাগলো। সে ভাবল, ইয়ার কিছু কাজকর্ম তো করতেই হবে। তখন সে বেশ কয়েকদিন ধরে কঠোর পরিশ্রম ও মজুরি করল। সে প্রতিজ্ঞা করল, আজ থেকে আর ভবঘুরে হয়ে ঘুরব না। তখন কানাই দাস তার স্ত্রীকে মানানোর জন্য তার বাপের বাড়ি গেল। সেখানে গিয়ে তার স্ত্রীকে বোঝালো যে চলো, যা হবার হয়ে গেছে, এখন আমি শুধরে গেছি, এখন বাড়ি চলো, আর এমন হবে না, এখন তুমি যেমন বলবে তেমনই হবে। বন্ধুরা, তবুও তার স্ত্রী মানতে রাজি হলো না এবং বাপের বাড়িতেই রয়ে গেল। কানাই দাস সেখান থেকে হতাশ হয়ে ফিরে এলো। এভাবে ৩ থেকে ৪ মাস কেটে গেল। তারপর একদিন কানাই দাস আবার তার শ্বশুরবাড়ি গেল এবং তার স্ত্রীকে বাড়ি ফেরার জন্য জেদ করতে লাগলো যে চলো, বাড়ি চলো, এখন আর এমন হবে না, এখন তুমি যেমন বলবে তেমনই করব। কিন্তু তার স্ত্রী তার সাথে থাকতে একদম পরিষ্কার মানা করে দিল এবং বলল যে তুমি যাও, আমার তোমার থেকে ডিভোর্স চাই, আমি তোমার সাথে থাকবো না এবং তোমার কাছে ফিরেও আসবো না। তোমার যার সাথে থাকার থাকো, আমার যার সাথে থাকার ইচ্ছে আমি থাকবো, তুমি তোমার কাজ করো। তখন সে সেখান থেকে চলে এলো। এরপর ৪ থেকে ৫ মাস কেটে গেল। কানাই দাস একাকী বিরক্ত হয়ে গেল এবং অস্থির হতে লাগলো। তারপর একদিন সে তার এক বন্ধুকে ডাকলো এবং বলল, বন্ধু, কোথাও যদি আমার ব্যবস্থা হয় তো করাও, এখন আমাকে শীঘ্রই বিয়ে করতে হবে, কারণ একা থাকতে কষ্ট হচ্ছে। তখন তার বন্ধু বলল, ইয়ার চিন্তা করো না, তুমি সহজেই সম্বন্ধ পেয়ে যাবে, আমাকে ১ মাস সময় দাও, আমি তোমার জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজে আনব। এ কথা বলে তার বন্ধু চলে যায় এবং ১৫-২০ দিনের মধ্যে সে একটি সম্বন্ধ নিয়ে ফিরে আসে এবং কানাই দাসকে বলে, ইয়ান, আমি তোমার জন্য একটা দারুণ সম্বন্ধ খুঁজেছি। ওই মহিলার স্বামী ৫ বা ৬ বছর আগে মারা গেছে, কিন্তু তার ২২ বছরের একটি মেয়ে আছে। তোমাকে তার দেখাশোনা করতে হবে, তার বিয়েও দিতে হবে। যদি রাজি থাকো তো করে নাও। পাত্রী খুব ভালো। যখন কানাই দাস এই কথা শুনল তখন বলল, কোনো ব্যাপার নাই আর, আমরা তার মেয়ের বিয়ে দিয়ে দেব। পাত্রী ভালো তো? তখন তার বন্ধু বলল, পাত্রী ১ নম্বরের, চলো গিয়ে দেখে নাও। তারপর তারা দুজনে ওই মহিলার বাড়ি গেল। সেখানে গিয়ে দেখল যে ২২ বছরের মেয়েটি খুব সুন্দরী, তার মাও খুব সুন্দরী। দুজনে ওই মহিলার সাথে কথা বলল এবং সেই দিনই তাকে বিয়ে করে নিল। বিয়ের পর তারা তাকে এবং তার মেয়েকে নিজেদের বাড়ি নিয়ে এলো, কারণ সেই তালাকপ্রাপ্তা বা বিধবা ববিতাও নিজের প্রয়োজনের জন্য সংগ্রাম করছিল, কিন্তু তার প্রয়োজন মিটছিল না, কারণ সবচেয়ে বড় সমস্যা ছিল তার যুবতী মেয়ে। তাই বিয়ের পর এখন সেও খুব খুশি ছিল। কানাই দাস এবং ববিতা দুজনের মনেই খুশির ঢেউ খেলে গেল। তারা সারা রাত একে অপরের কাছাকাছি থাকলো। বাসর রাতের মতো তারা সেই মুহূর্ত কাটাতে লাগলো। এতটা ঘনিষ্ঠ হওয়ার পর ববিতা তার দ্বিতীয় স্ত্রী কানাই দাসের সাথে থাকতে পছন্দ করতে শুরু করেছিল, কারণ সে তাদের মধ্যে প্রায়ই ঘনিষ্ঠ হতো এবং ববিতাও চুপচাপ তার সঙ্গী দিত। সেও ওই সম্পর্কে শান্তি পেতে শুরু করেছিল, কারণ তার স্বামী বহু বছর আগে পৃথিবী থেকে চলে গেছিল, তাই সেও একা ছিল এবং কষ্টে ছিল। এইভাবেই দুজনের সুখের শান্তিতে জীবন কাটাতে লাগলো। কিছুদিন পরই ববিতা গর্ভবতী হলো এবং তার সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলো। তখনই তার পেটে ব্যথা শুরু হলো। কানাইদার সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেল।
সেখানে তাকে ভর্তি করালো। ডাক্তাররা জানালেন যে তার স্ত্রীর পেটে যে বাচ্চাটি ছিল সে আর নেই, সে মারা গেছে। তখন কানাই দাস বলল, ডাক্তারবাবু টাকার চিন্তা করবেন না, টাকা যাই লাগুক আমি দেব। বাচ্চা তো চলে গেছে, কিন্তু আমার স্ত্রীর প্রাণ সবচেয়ে বেশি জরুরি। টাকা জমা দেওয়া হলো। ডাক্তাররা অপারেশন শুরু করলেন, বাচ্চাটিকে বের করা হলো। কিন্তু দুর্ভাগ্যবশত অপারেশনের পর তার স্ত্রীও পৃথিবী ছেড়ে চলে গেল। কানাই দাসের অবস্থা খুব খারাপ ছিল। সাথে 22 বছরের মেয়ে নীলাও ছিল। 15-25 দিন কেটে গেল। তখন কানাই দাসকে তার স্ত্রী ববিতার স্মৃতি কষ্ট দিতে লাগলো। সে তার চিন্তায় ডুবে থাকত। বন্ধুরা, এখন সে ভীষণ অস্থির হয়ে পড়েছিল, কারণ তার দ্বিতীয় স্ত্রীও আর তার সাথে ছিল না। তার স্মৃতি তাকে অস্থির করে তুলেছিল। এখন কানাই দাসের সাথে বাড়িতে নীলা অবশ্যই ছিল, কিন্তু তবুও সে একা ছিল। তার মন কোথাও লাগতো না, সবকিছু খুব শূন্য লাগতো। কানাই দাস তার স্ত্রী এবং তার মেয়ের সাথে হাসি খুশি জীবন কাটাচ্ছিল, তাই তার মন কোথাও বসতো না। একদিন সে তার স্ত্রীর স্মৃতিতে হারিয়ে বসেছিল। তখন তার 22 বছরের মেয়ে নীলা স্নান করে বাইরে আসছিল। নীলা তার সাথে তার বাড়িতেই থাকছিল, কারণ তার মা ববিতার মৃত্যুর পর সে একা হয়ে গিয়েছিল। নীলা যখন ভেজা কাপড়ে বাইরে এলো, কানাই দাস এক মুহূর্তের জন্য থমকে গেল। হঠাৎ তার খেয়াল হলো যে ববিতার দায়িত্ব এখন তার ওপরেই। নীলা এখন বড় হয়েছে এবং তাকে সামলানোর মতো কেউ নেই। সে অবাক ছিল এবং ভাবছিল যে বাড়িতে একা থাকতে থাকতে সে এটাও বুঝতে পারেনি যে নীলা কত তাড়াতাড়ি বড় এবং বুঝদার হয়ে গেছে। সে নিজের মনকে বারবার বোঝাচ্ছিল, ইয়ার এটা আমার দায়িত্ব, ববিতার শেষ স্মৃতি, আমাকে একে সামলাতে হবে। কানাই দাস ভাবল যে এখন তার কোনো অবলম্বন নেই এবং নীলারও কেউ বেঁচে নেই, তাই এখন দুজনকে মিলেই এই কঠিন জীবনের মোকাবিলা করতে হবে। তারপর সে নীলাকে নিজের কাছে ডাকলো, তাকে খাটিয়ায় নিজের কাছে বসালো এবং তার চুলে হাত বুলিয়ে আদর করে বলল, নীলা, তোমার মায়ের কথা মনে পড়ছে নিশ্চয়? যখনই মন খারাপ লাগবে আমার কাছে চলে এসো, আমরা দুজনে একে অপরের অবলম্বন। নীলার চোখ ছলছল করে উঠল। সে চুপচাপ মাথা নেড়ে বসে রইল, কারণ সে প্রথমবার অনুভব করল যে কানাই সত্যিই তাকে নিজের দায়িত্ব মনে করে সামলাচ্ছে। কানাই দাস বলল, তোমার ভয় পাওয়ার দরকার নেই। সে নীলার মাথায় হাত বুলিয়ে চুলগুলো ঠিক করে দিত। নীলা ভাবত, ইনি তো আমার আপনজন, যিনি আমাকে খুব ভালোবাসেন। যদি আমাকে আদর করেন তো এতে ভুল কি? কিন্তু কানাই দাসের মনে তো অন্য কিছুই ছিল। ধীরে ধীরে সে নীলার ঘনিষ্ঠ হতে লাগল। সে রাত দিন নীলার সাথে সম্পর্ক তৈরি করার কথা ভাবত। একদিন কানাই দাস ভাবছিল যে নীলাকে নিজের কাছে কিভাবে আনা যায়, কিভাবে সেই মিষ্টির রস পান করা যায়, তারপর সাথে ঘনিষ্ঠতা বাড়ানো যায়। তারপর একদিন সে চালাকি করে একটা ফদি আটল মোবাইলে অনেকগুলো সিনেমা ভরে নীলাকে দিল। বলল, নে নীলা, যদি রাতে ঘুম না আসে তো মোবাইল দেখে নিস। এর চেয়ে বেশি সে আর কিছু বলে না। রাতে নীলা যখন মোবাইল নিয়ে ঘুমাতে গেল, তখন সেটা চালালো, দেখল যে তাদের সব সিনেমা ভরা ছিল। সে অবাক হয়ে গেল, তার বুঝতে 1 মিনিটও লাগলো না। সে মোবাইল বন্ধ করলো এবং চুপচাপ রেখে দিল। সকালে সে চুপচাপ মোবাইলটি কানাই দাসকে ধরিয়ে দিল। কানাই দাস তাকে বসালো এবং বলল, দেখ নীলা, আজ না হয় কাল এসব তো তোকে শিখতেই হবে। যখন কোথাও বিয়ে হবে, কোথাও যাবে, তখন এসব কাজে লাগবে। প্রথমে সমস্যা হবে, কিন্তু মন দিয়ে দেখ এবং শিখে নে। এটা কোনো নোংরা ব্যাপার নয়, আমরা তোর মায়ের সাথেও এটাই করতাম। নীলা একে মোবাইল ছুঁড়ে ফেলে দিল এবং নিজের ঘরে চলে গেল। কিন্তু কানাই দাস হাল ছাড়ল না। সে তাকে ধীরে ধীরে ওই সিনেমায় দেখাতে লাগলো। নীলা বারবার ঝটকা মেরে সরে যেত, দূরে পালাতো, কিন্তু এই সিলসিলা রোজ চলতে লাগলো। কতদিন আর পালাতো? নীলা তো শেষমেশ 22 বছরের এক যুবতী মেয়েও। তারপর সেও ধীরে ধীরে সাথে বসে ওই সিনেমাগুলো দেখতে শুরু করল। ধীরে ধীরে নীলাও ওই সিনেমাগুলো দেখতে লাগল। একদিন কানাই দাস তাকে আবার নিজের কাছে ডাকল। দুজনে একসাথে বসে ওই সিনেমাগুলো দেখতে লাগল। তারপর হঠাৎ কানাই দাস নীলার হাতে নিজের হাত রাখল এবং ধীরে ধীরে বোলাতে লাগল। তার গালে হাত বলিয়ে সে তাকে চুমু খাওয়ারও চেষ্টা করতে লাগল, কিন্তু নীলা তাকে থামিয়ে বলল, এ আপনি কি করছেন? আমাদের এমন কিছু করা উচিত নয়। কিন্তু কানাই দাস মানল না। সে তার সাথে নিজের মনমর্জি চালালো এবং তার সাথে সম্পর্ক স্থাপন করল। এইভাবেই চলতে লাগল। এখন নীলাও কানাইশাকে সঙ্গ দিতে লাগল। যদি সে তাকে সঙ্গ না দিত তাহলে আর কি করত? এখন তো নীলা ধীরে ধীরে কানাই দাসের সাথে পুরোপুরি যুক্ত হয়ে গিয়েছিল। দুজনের এই কাজ কমপক্ষে 2 বছর ধরে চলতে লাগল। তারপর যখন নীলার 23 বছর হলো, একদিন সে বাইরে থেকে জল আনছিল। সেখানেই গ্রামের 3-4টে মহিলা জল ভরছিল। তারা তাকে দেখে নিল যে নীলার পেট বড় এবং ভরা ভরা দেখা যাচ্ছে। তাদের সন্দেহ হলো এবং তারা নীলাকে নিজেদের কাছে ডাকল। যখন নীলার পেট দেখল, তখন বোঝা গেল যে সে অন্তত 7 থেকে 8 মাসের অন্তঃস্থতা। যখন মহিলারা নীলার পেট দেখে অবাক হলো, তারা তাকে জিজ্ঞেস করল, নীলা, এটা কিভাবে হলো? নীলা লজ্জা পেয়ে গেল।
কিছুই বলল না। কথা এতটাই বাড়ল যে গ্রামের সরপঞ্চও চলে এলেন। সবাই মিলে নীলাকে জিজ্ঞেস করতে লাগলো, মেয়ে, এসব তোর সাথে কে করছে? কে সে? সে ভয় পেয়ে গেল এবং হাউ মাউ করে কাঁদতে লাগল। সরপঞ্চ বলল, এই মেয়ে, ভয় পেও না। কি হয়েছে এটা বলো। তখনই সরপঞ্চ পুলিশকে ফোন করল। পুলিশ চলে এলো এবং নীলাকে সাথে নিয়ে গেল। যখন পুলিশ নীলাকে থানায় নিয়ে এলো, তখন খুব কড়া মেজাজে তাকে ধমকাতে লাগল। নীলা ভয়ে হাউ মাউ করে কাঁদতে লাগল। ধীরে ধীরে সে সবকিছু বলতে শুরু করল যা তার সাথে হয়েছিল। সে পুলিশ এবং গ্রামবাসীদের সবাইকে জানালো যে কিভাবে কানাই দাস ভিডিও আনত এবং তাকে দেখাতো। দুজনে ভালোভাবে একসাথে বসে সে সব করত, যেমন সিনেমায় দেখায়। তেমনি নীলার যন্ত্রণার কথা শুনে সব লোক ভয় পেয়ে গেল, দুঃখিত হয়ে পড়ল। এমনকি পুলিশও অবাক হয়ে গেল। যখন এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল যে এক সৎ বাবা নিজের মেয়ের সাথে এমন কিছু করেছে, তখন সবার পায়ের তলা থেকে মাটি সরে গেল। লোকেদের বিশ্বাসই হচ্ছিল না যে কেউ নিজের সৎ মেয়ের সাথে এমন করতে পারে। সবার সামনে ওই বাড়ির নাম নিশানা কলঙ্কিত হয়ে গেল। তারপর পুলিশ কানাই দাসকে ধরে ফেলল এবং তাকে জেলে পাঠিয়ে দিল। আদালত তাকে মৃত্যুদণ্ডের শাস্তি শোনাল, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়। এরপর নীলা বাড়িতে একা থাকতে লাগল। কিছুদিন পর হঠাৎ নীলার পেটে ব্যথা হলো। সে পাশের বাড়ির আন্টিকে ডাক দিল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে সে একটি সন্তানের জন্ম দিল। এরপর সে তার বাচ্চাকে নিয়ে বাড়িতে থাকতে লাগল। গ্রামের সব লোক তাকে খোঁটা দিত, জ্বালাতন করত। একদিন সে গ্রামবাসীদের ওপর বিরক্ত হয়ে এই পৃথিবী ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার ছেলেকে বাড়িতেই রেখে দিল এবং জঙ্গলে একটি বড় গাছে একটি দড়ি ঝোলালো। এবং যেই সে দড়িটি নিজের গলায় পড়তে গেল, তখনই গ্রামের এক লোক মানিক তা দেখে ফেলল। সে জোরে চিৎকার করল এবং দৌড়ে গিয়ে নীলাকে জড়িয়ে ধরল এবং তাকে অনেক কষ্টে বাঁচালো। তাকে বকাবকি করতে লাগল। তার বকাবকিতে ভালোবাসা ছিল। সে নীলাকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং তার ছেলেকেও খুব স্নেহে রাখল। মানিক তার 2টি মেয়ে ছিল, যারা তখনও ছোট ছিল। তার বউ তাকে ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছিল। মানিক নীলাকেও নিজের ঘরে খুব ভালোভাবে রাখল। একদিন নীলার শরীর খারাপ হয়ে গেল। মানিক সারা রাত জেগে কাটিয়ে দিল। কখনো তার মাথা টিপে দিত, কখনো তার মাথায় জলপট্টি দিত। 7-8 মাস কেটে গেল। মানিক হাড়ভাঙ্গা খাটুনি খাটত এবং নীলা ঘরে রান্নাবান্না করত। পঞ্চায়েত প্রধান একদিন মানিককে বলল, মানিক, আমি নীলার বিয়ে দিতে চাই। একটা লোক আছে যে তার ছেলেরও দেখাশোনা করে নেবে। পঞ্চায়েত প্রধান মানিককে জানালো, হ্যাঁ, পাশের গ্রামে একটা ছেলে আছে। তার বউ মারা গেছে, তার কোনো বাচ্চাও নেই, আর বয়সও মাত্র 25 বছর। শুনেই মানিকের মন খারাপ হয়ে গেল। কিন্তু নীলা তা অনুভব করে নিল, কারণ যখন সরপঞ্চ মানিকের সাথে কথা বলছিল, তখন নীলাও ঘরেই ছিল। গ্রামে পঞ্চায়েত ডাকা হলো। সবাই এটাই ঠিক করল যে নীলার বিয়ে ওই ছেলের সাথে দিয়ে দেওয়া হোক। সে তার সমবয়সী এবং জীবন ভালোভাবে কাটবে। পঞ্চায়েতে নীলাকে ডাকা হলো। নীলা বলল, হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। আমারও বিয়ে করার ইচ্ছে আছে, কিন্তু আমি ওই গ্রামের ছেলের সাথে বিয়ে করতে চাই না। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। নীলা বলল, আমি মানিককে বিয়ে করতে চাই। সব লোক অবাক হয়ে গেল এবং মানিকের পায়ের তলা থেকে মাটি সরে গেল। পঞ্চায়েত প্রধান বলল, এ তুমি কে বলছো? আমি বিয়ে যদি আপনারা রাজি থাকেন, তবে বিয়ে করব তো শুধু মানিকের সাথেই করব। আমি তো কবে তাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। পঞ্চায়েত প্রধান বলল এবং গ্রামবাসীরাও সবাই একসাথে বলল, তুমি মানিককে কেন বিয়ে করতে চাও? নীলা বলল, ও খুব ভালো মানুষ, আমার খুব ভালোভাবে দেখাশোনা করে। আমার দিকে কখনো সে চোখ তুলেও তাকায়নি। আমি এমন পরিষ্কার মনের ভালো মানুষের সাথে কেন বিয়ে করব না? আর এমনিতে অন্য লোক আমার ছেলেকে আপন করবে কিনা কে জানে। মানিক আমার ছেলেকে খুব স্নেহে রাখে, একদম নিজের মেয়েদের মতো। আমি ওর ঘরে সুখে আছি এবং ওর ঘরেই থাকতে চাই। এরপর নীলা মানিককে বিয়ে করে নিল এবং দুজনে সুখে শান্তিতে থাকতে লাগল। নীলা মানিকের 2 মেয়েকেও নিজের ছেলের মতো খুশি মনে রাখতে লাগল। এভাবেই দুজনে নিজেদের বাচ্চাদের সাথে হাসি খুশিতে জীবন কাটাতে লাগল।